প্রায় 2 যুগ পেরিয়ে যাবার পরে একটা মোটা দাগে অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখেছি গত কয়েকদিন আগে। আমরা শুরুতেই হচ্ছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সদ্য বিদায়ী এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের যেই সময়টাতে তারা দায়িত্ব নিয়েছেন এবং যেখান থেকে একটা গণতান্ত্রিক উত্তরণে তারা সহযোগিতা করেছেন, এটা এই জাতি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এই ইউনূস সরকারের আমলটাই হচ্ছে সবচেয়ে সফল আমল বলে বিবেচিত হবে। তো সেই জায়গাতে অবশ্যই অনেক ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যেই কনটেক্সটে ওনারা ক্ষমতা নিয়েছেন, দায়িত্ব নিয়েছিলেন, সেই জায়গা থেকে ওনারা যেই সফলতা দেখিয়েছেন সেটা অবশ্যই জাতির কৃতজ্ঞতা প্রকাশ করবার মতো। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওনার টিমকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ঐতিহাসিক দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করবার জন্য। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী পার্টিকুলারলি তারা নির্বাচনটা আয়োজন করবার জন্য যেই ভূমিকা রেখেছেন, একাংশ বাদে এটা মোটা দাগে অবশ্যই তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ দেওয়ার মতো তারা যোগ্য এবং আমরা অ্যাকর্ডিংলি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃতীয়ত হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই নতুন বিএনপি সরকার গঠিত হয়েছে, আমরা এই সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে আমাদের প্রত্যাশাগুলো আজকে বলা এবং তাকে স্মরণ করিয়ে দেওয়াটাই হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনের মুদ্রা উদ্দেশ্য। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, আপনি এবং আপনার পরিবার। অথবা আমরা প্রত্যাশা করব 24-এর গণ আন্দোলনের যেই আকাঙ্ক্ষা ছিল, শত শত শহীদের মৃত্যু, শাহাদাত এবং সর্বশেষ শরীফ ওসমান হাদির যেই ত্যাগ, এই ত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সনদ আমরা সবাই স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যে আকাঙ্ক্ষার জন্ম ম্যান্ডেটের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেটা যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়। আমরা গতকালকে নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে যেভাবে খুশি হয়েছি, একইভাবে আমরা আশা করেছিলাম যে ওনারা সংস্কার পরিষদের শপথ নেবেন, কারণ এটার মধ্য দিয়েই হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবার যে আকাঙ্ক্ষা ঐকমত্য কমিশনে ব্যক্ত করা হয়েছিল সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটার একটা পূর্ণাঙ্গতা পেত। তো আমরা এখনো আকাঙ্ক্ষা করছি এবং আশা করছি যে এই সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার সেগুলো করবেন। দ্বিতীয়ত হচ্ছে গত 1.5 বছর ধরে সংস্কার এবং বিচার, 2024-এর গণ অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন, সেই ধরনের অপরাধীদেরকে যে বিচারের মুখোমুখি করা হচ্ছে আইসিটিতে, সেই বিচার এবং বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেগুলো যেন অব্যাহত থাকে। আমরা বোধ করছি কোনোভাবে দলীয় সরকার সেই আকাঙ্ক্ষা থেকে যেন সরে না আসেন। বিচার এবং সংস্কারের এই দায় কোনোভাবে পরিত্যাগ করা অথবা অ্যাভয়েড করবার মতো জায়গায় আমরা নাই। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের 24-এর ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না। এবং আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছেন, তার ভিতরে কিন্তু আপনি, আপনার মা এবং আপনার দল আছেন। অতএব জালেমদেরকে বিচার ছাড়া, জুলুমের হিস্সা নেওয়া ছাড়া কোনোভাবে পুনর্বাসন ক্ষমা করবার দৃষ্টান্ত ইতিহাস ক্ষমা করবে না, জাতীয় ক্ষমা করবে না, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিও ক্ষমা করবে না। অতএব আমরা চাই সেটা যেন দৃঢ় চিত্তে যেই ধারাবাহিকতা চলমান আছে আইসিটিতে এবং সংস্কারের, সেগুলো আপনি আপনার নেতৃত্বে, আপনার টিমের মাধ্যমে অব্যাহত রাখবেন। নির্বাচন নিয়ে সারা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি যে ধরনের কারচুপির খবর এসছে। টিআইবি ইতিমধ্যে বলেছে যে 22% ক্ষেত্রে ভোট কারচুপি এবং জালিয়াতির ঘটনা ঘটেছে। পোস্টাল ব্যালটে ভোটের যে শতাংশ আর ফিজিক্যালি ভোট দেওয়ার যে শতাংশের ভিতরে যে গরমিল, গণভোটের শতাংশ এবং সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের যে গরমিল, এই গরমিলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে সংস্কার করার উদ্যোগ নিতে হবে। 55 বছর পরে এসে একটা রাষ্ট্র চট দখলের মতো করে নির্বাচন করতে হয়, এটা কারোর জন্য কাম্য না।
সেখানে এখনো ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং চুরি, ছাসরামি, সন্ত্রাসের আশ্রয় নিতে হয়। এইটা কোনোভাবে কাম্য হতে পারে না। তাই আমরা আশা করছি 2 যুগ পরে এসে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের দৃষ্টান্ত মাথায় রেখে এই সরকার নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করবে, যেন এই চটদখলের রাজনীতি এবং নির্বাচন আমাদেরকে আর দেখতে না হয়। চতুর্থত হচ্ছে যে সারা দেশে নির্বাচন পরবর্তী যে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলীয় নেতা কর্মীরা শত শত হাজারে হাজারে এলাকা ছাড়া হচ্ছে, আহত হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, মিথ্যা মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে এবং 1 দিন 2 দিনের জন্য গুম হয়েছে এমন ঘটনাও ঘটছে। যারা গত 16-17 বছর ধান খেতে, পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছেন এবং এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান ঘটা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে নিজ দলের নেতা কর্মীদের যে ক্ষুদ্র অংশ চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাস এবং ভয়ভীতির যে রাজত্ব কায়েম করেছে তা থেকে তাদেরকে ফৌজদারি অপরাধের মুখোমুখি করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে প্রাতিষ্ঠানিক পেশাদার দায়িত্ব পালন করবার সুযোগ করে দেন। নির্বাচন পরবর্তী এই আওয়ামী ফ্যাসিবাদের একাংশ আমরা নতুন বাংলাদেশে আর দেখতে চাই না। কোনো ভীতির পরিবেশ থাকতে পারবে না, এলাকা ছাড়া হতে পারবে না শুধুমাত্র পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য। ধান খেতে, পাট খেতে, নদী পথে পালিয়ে যাবার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না ফ্যাসিবাদ বিরোধী এই 24-এর লড়াইয়ের পরবর্তী বাংলাদেশে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি, আপনার দলের নেতা কর্মীদের যেই ক্ষুদ্র অংশ এই চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তা না হলে আপনি যেই সংস্কারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন 31 দফাতে সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং জনগণ আপনাদের উপরে অসন্তুষ্ট হবে অতি অল্প সময়ের মধ্যে। তাই আমরা চাচ্ছি এগুলোর ব্যাপারে আপনি দ্রুততম সময়ে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্যোগ নেবেন এবং ব্যবস্থা নেবেন। রমজান আসন্ন, কালকে অথবা পরশু থেকে মাহে রমজান শুরু হবে। রমজানকে সামনে নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাজার গরম হয়ে উঠছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং রমজানকে কেন্দ্র করে রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটা সিন্ডিকেট ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বলে আমরা ধারণা করছি। পেপার পত্রিকার এই রিপোর্ট এবং আপনি গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে এই সিন্ডিকেট এবং দ্রব্যমূল্য বাড়ানোর চক্রের সাথে যারা জড়িত তারা যদি আপনার ব্যানারেও থেকে থাকে, রাজনৈতিক ব্যানারে, তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। আপনি রাষ্ট্রের পক্ষে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন, জনগণের ভোগান্তি লাঘবে রমজানের এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আপনি করবেন এবং এটা অবিলম্বে করবেন, কারণ সময় খুব কম এখানে। এবং রমজানের এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা বোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যদি যৌথ বাহিনীকে এই পুরো মাস এবং ঈদ পর্যন্ত রাখা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এটা বিবেচনা করা যেতে পারে যে যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙার জন্য সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে। আমরা বুঝতে পারছি যৌথ বাহিনী অনেক ক্লান্ত, প্রায় 1.5 বছর ধরে তারা মাঠে ল এনফোর্সমেন্টের কাজ করছে, যেটা তাদের দায়িত্ব না। তারা একটা ভালো নির্বাচন করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারপরও দেশের বৃহত্তর স্বার্থে এই বাস্তবতাটা বিবেচনায় আপনারা নিতে পারেন। তো আমি সামগ্রিকভাবে ধারণা করছি এবং আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, নতুন সরকার সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দৃঢ় চিত্তে কাজ করবেন, দেশের মানুষের পক্ষে দাঁড়াবেন এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র যুবকদের আকাঙ্ক্ষা, বিরোধী দলের নিরাপত্তা, বিরোধী দলের রাজনীতি এবং ভোট যারা দিয়েছে তাদের মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো নিশ্চিত করবেন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে যেই কারণে তাদেরকে ব্যর্থ হতে হয়েছে, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তাদেরকে ভূমিধস পরাজয়ের মধ্য দিয়ে লজ্জিত হতে হয়েছে, রাজনীতিতে নাই হতে হয়েছে, এরকম কোনো ঘটনা আপনি এবং আপনার সরকারের কাছ থেকে আমরা আকাঙ্ক্ষা করি না। তো আজকে এই ব্রিফিংয়ে আমরা আকাঙ্ক্ষা করছি নতুন সরকার পুরাতন 17 বছরের ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং বাংলাদেশকে নতুন করে সংস্কার, বিচারের যে আকাঙ্ক্ষার মধ্যে আছে সেখান থেকে তারা এগিয়ে নিয়ে যাবে পরবর্তী ধারায়। সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ব্রিফিং আমি এখানেই শেষ করছি। এ পর্যায়ে ব্রিফিং ক্লোজ করবার জন্য অনুরোধ করছি এরই পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। একই সাথে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। নির্বাচন পরবর্তী সময় আমরা দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় তাদের কার্যালয় মুখ্যমন্ত্রী খুলতে শুরু করেছে। হঠাৎ করে নির্বাচনের পরে আওয়ামী লীগের কার্যালয় খোলার কারণটা কি
কি এতে যে সরকার গঠন হলো তাদের জন্য হাত আছে কিনা, কি মনে হয় আপনাদের কাছে? এরকম কিছু তৎপরতা আমরা দেখেছি। প্রথম কথা হচ্ছে যে এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কি আমরা দেখতে চাই, কারণ আওয়ামী লীগ তো আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে একটা নিষিদ্ধ সংগঠন। সো একটা নিষিদ্ধ সংগঠন তার কার্যালয় খুলতে পারে কিনা এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এক নম্বর। ইতিপূর্বে আমরা দেখেছি যেখানে আওয়ামী লীগের লোকেরা তৎপরতা চালিয়েছে বা মিছিল মিটিং বা এ ধরনের উদ্যোগ নিয়েছে, সেখানে স্থানীয়ভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্র দল বা এনসিপি বা অন্যান্য যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিল তাদেরকে প্রতিবাদী হতে দেখেছি। তো এখন যদি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটা হবে দুঃখজনক। আমরা চাই এ ব্যাপারে আইনগত পদক্ষেপ, কোনো মত বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা চাই যে সরকার আইনগতভাবে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেবে, যেহেতু এখন তাদের কর্তৃত্ব আছে। একটা সময় ছিল তারা হয়তো বলতে পারতেন যে আমাদের কর্তৃত্ব নাই, এখন যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের, এই ব্যাপারটা তারা দেখবে। যদি তারা না দেখে তাহলে আমরা রাজনৈতিকভাবে এই বিষয়ে আমরা আমাদের মতামত এবং আন্দোলন প্রতিরোধ আমরা করার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন, এতদিন ধরে আমরা দেখেছি আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সহযোগী সংগঠন প্রকাশ্যে আসেনি, হঠাৎ নির্বাচনের পরেই কেন তারা প্রকাশ্যে আসলো? তাহলে কি এই সরকার তাদের আস্থাভাজন এরকম মনে করছে? যদি এটা ব্যাপকভাবে হয় তাহলে অবশ্যই এটার একটা সিগনিফিকেন্স আছে, যে বিভিন্ন জায়গায় যদি একই সাথে হয়। যদি কোনো স্থানীয়ভাবে কোথাও কোথাও হয় তাহলে সেটা আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। যদি স্থানীয়ভাবে হয় তাহলে বুঝতে হবে যে স্থানীয়ভাবে যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ভাবে তারা এই সমস্ত বিষয়ে কোনো একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা বা এই ধরনের কোনো ওয়াদা ছিল কিনা, সেটার একটা সন্দেহ তৈরি হতে পারে। এটা যদি ব্যাপক আকারে হয় তাহলে আমাদেরকে হয়তো বিষয়টাকে ভিন্নভাবে ভাবতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত যে এটা ব্যাপক আকারে বা সকল জায়গায় সেটা হয়েছে আর কি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে আপনারা যারা বিরোধী দলে রয়েছেন, বিরোধী দল হিসাবে সরকারি দলের কাছে আপনাদের অনেক প্রত্যাশা থাকে, এটা স্বাভাবিকভাবে। বাট সরকারি দল যদি আপনাদের কাছে কোনো ধরনের সহায়তা প্রত্যাশা করে সেক্ষেত্রে আপনারা করবেন না? আমাদের আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য তো সেটাই। আমার সাথে ইতিমধ্যে সরকারে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে, কারণ আপনারা জানেন যে আমরা প্রায় সবাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথী, গণ অভ্যুত্থানের সাথে আমরা অনেকেই একসাথে কাজ করেছি। সুতরাং আমরা চাইব যে এই সরকার সফল হোক। আমরা চাইব যে ভুল ত্রুটিগুলো হয়েছে নির্বাচন উপলক্ষে সেগুলো আইনগত ব্যবস্থা নির্বাচন কমিশন বা সরকার নেবে। এবং সরকারের কাছে প্রথম যে প্রত্যাশা, যেটা আমাদের ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যে দেখেন প্রায় 60% উপরে 70% মানুষ এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। সুতরাং সরকার যদি এই গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা কিন্তু জনরায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হবে। এবং এটা সরকারের প্রতি কারো কারো যে উষ্মা, যে ক্ষমতায় যায় সেই ক্ষমতার মোহে জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করে, এই ধরনের বিষয়টা শুরু থেকেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেজন্য আমরা চাইব সরকার গণভোটের যে ম্যান্ডেট, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদের যে প্রতিশ্রুতি, সেটা রক্ষা করবে। এবং গতকালকে তারা যে সংস্কার পরিষদের শপথটা নেয় নাই, এটা আমি মনে করি খুব অনুচিত হয়েছে। এটা আমাদের জুলাই আকাঙ্ক্ষার প্রথম একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সাংবিধানিক নানা কথার মার প্যাচে জন আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করার চেষ্টা উদিত হয়েছে, কিন্তু সেটার ফল ভালো হয় নাই। আমরা চাই না, একটা নতুন সরকার হয়েছে, অনেক আকাঙ্ক্ষা অনেক চেষ্টার পর, যদিও নির্বাচন ব্যবস্থার কারণে যে বিতর্কগুলো, যে অনিয়মগুলো হয়েছে সেগুলো হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না, এবং সেগুলোর আমরা স্পষ্টত তদন্ত এবং বিচার বা পদক্ষেপ আমরা দাবি করছি। আমরা সরকারের কাছে চাইব যে সরকার জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করবে, এবং দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স ছিল সেই জিরো টলারেন্সটা তারা রক্ষা করবে। আর সরকারের বিরুদ্ধে বা সরকারি দলের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সন্ত্রাস, চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা এসেছিলেন
আপনারা যারা একটু বয়সে কিছুটা মানে তারুণ্য পেরিয়ে এসেছেন তাদের স্মৃতিতে থাকার কথা যে উনি কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে একটা শক্ত পদক্ষেপ নিয়েছিলেন এবং সেই পদক্ষেপের ফলে তৎকালীন সময়ে সরকারি দলের যে একটা সন্ত্রাস প্রবণতা দেখা দিয়েছিল সেটা কিন্তু থেমে গিয়েছিল। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি এ ধরনের একটা দৃঢ় পদক্ষেপ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই, যার সাথে আমরা সংস্কার কমিশনে দীর্ঘ সময় কাজ করেছি, তার প্রতি আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে নিয়ে অতীতে নানা ধরনের ফান্ড, নানা ধরনের মানে মানুষের কাছে হাস্যরস তৈরি হয়েছে। তো এই প্রথাটা উনি ভেঙে দিবেন এবং নিরপেক্ষভাবে একটা দৃঢ়ভাবে তিনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি সরকারের কাছ থেকে। জি, জনাব মুজিবুর রহমান, আমি জারিফ, দূরবীন নিউজে কাজ করছি। আমার প্রশ্নটা হলো যে তারেক রহমান অলরেডি একবার বলেছে যে জনগণ চাইলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে কিংবা আওয়ামী লীগের পুনর্বাসনে একটা আলাপ হয়েছিল, যে এই যে বিষয়টা জনগণ চাইলে কি দেশের প্রণীত আইন যেটাকে যেখানে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কিংবা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জনগণ চাইলে কোনো যে রাজনৈতিক দল যেগুলো আছে তারা কি এই যে আওয়ামী লীগের পুনর্বাসনটাকে ঠেকাই রাখতে পারবে কিনা কিংবা ঠেকানোটা কতটুকু আইনসঙ্গত হবে বলে মনে করেন? দেখেন, জনগণ চেয়েছে বলেই তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। জনগণ রাজপথে নেমে এসেছে, রাজপথে নেমে এসে তারা তাদের রায়, বিক্ষোভ, গণ অভ্যুত্থান ঘটিয়েছে বলেই তো আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতি থেকে, ক্ষমতা থেকে, সার্বিক অবস্থান থেকে তাদের পতন ঘটেছে। সুতরাং যদি মনে হয় যে জনগণ আবার চাইতে হবে, সে চাওয়াটা কিভাবে চাইবে? সে চাওয়ার দুইটা পথ হতে পারে। সেটা হচ্ছে, একটা তো হচ্ছে আইনগত ভাবে, সেটা তো অলরেডি প্রসেসের মধ্যে আছে। কারণ আমরা মনে করি গণহত্যার সাথে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। শেখ হাসিনা নিজে অর্ডার দিয়েছেন এবং আওয়ামী লীগ সিদ্ধান্ত ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ করেছে এবং সারা দেশে ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়েছে। তো এটা একদম ওপেন সিক্রেট এবং এর অনেক ডকুমেন্টারি এভিডেন্স আছে। আওয়ামী লীগ দলীয়ভাবে একটা গণহত্যাকারী দল, একটা মানবতা বিরোধী অপরাধে জড়িত একটা দল, এই ধরনের দল সারা পৃথিবীতে নিষিদ্ধ আছে। সুতরাং কেউ যদি বলে থাকেন যে আওয়ামী লীগ জনগণ চাইলে ফিরে আসবে, আমি মনে করি জনগণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার চাওয়া এবং তার প্রত্যাশার বিষয় ঘটিয়ে দিয়েছে। যদি সেরকম আবার চাওয়ার কারো আকাঙ্ক্ষা থাকে তাহলে আবার আরেকটা গণ অভ্যুত্থান হবে। আমার মনে হয় সেটা নিয়ে কারো কোনো মানে বিতর্ক থাকবে না। ভাই, একটা বিষয় বলবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টাগণ ছিলেন এই নতুন নির্বাচন করে তারা আসলে সেই এক্সিটের ব্যাপার নিয়ে অনেক আলোচনা আসছে এবং তাদের হিসাব নিকাশের ব্যাপারটা নিয়ে কিন্তু কথা হয়েছে। নানা সময় আপনারা আন্দোলন করেছেন, কথা বলেছেন যে যারা উপদেষ্টা রয়েছে তাদের অর্থের যে হিসাবগুলো সেগুলো দেওয়া হবে। একটা হিসাব আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু 6-9 ব্যাপারটা রয়েছে। এটা নিয়ে আসলে সমাধান কি হবে? তারা কি সেই এক্সিট নিয়ে পালিয়ে যাবে নাকি তাদের হিসাব দিয়ে আসলে আইনের যদি তারা অপরাধী হয় তাহলে ব্যবস্থা হবে? একটা বিষয় হচ্ছে যে আমরা বারবার দাবি করেছিলাম যে সরকারে যারা দায়িত্ব পালন করবেন, সেটা আমলারা থেকে শুরু করে আপনার এমপি, মন্ত্রী, উপদেষ্টা সবারই দায়িত্ব পালন শুরু করার সময় যেভাবে হিসাব দিতে হবে, শেষ করবার সময় হিসাব দেওয়া উচিত। এবং উপদেষ্টারা অনেকেই সেটা দেন নাই, 2-1 দিয়েছেন এবং 2-1 কাজের খতিয়ানও আমরা পেয়েছি, কিন্তু অধিকাংশ উপদেষ্টা সেটা করেন নাই। এবং একই জিনিস হচ্ছে বর্তমান আমলেও যারা দায়িত্ব নিয়েছেন, এই সরকারে এমপি, মন্ত্রী হচ্ছেন, আমলা হচ্ছেন, বড় বড় দায়িত্ব পেয়েছেন, তাদের ব্যাপারেও বর্তমান সরকারকে আহ্বান করব যে আপনারা সরকারের অর্থের হিসাব নেন, ওনাদের ব্যাংকের স্টেটমেন্ট থেকে শুরু করে ওনাদের আয় উপার্জনের খতিয়ান নেন, যেটা পাবলিক করা উচিত। এবং যখন বিদায় নেবেন তখনও একটা জিনিস করা উচিত, একইভাবে করা উচিত। উপদেষ্টাদের ব্যাপারে যেটা হচ্ছে স্পেসিফিক এলিগেশন যাদের ব্যাপারে আছে সেটা বর্তমান সরকার অবশ্যই ইনভেস্টিগেট করবেন। দুদক আছে, ইতিমধ্যে এর আগে অনেকগুলো অভিযোগ এসেছে অমুক উপদেষ্টা দুর্নীতিবাজ তমুক, কিন্তু এগুলো হচ্ছে পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে কাউকে তো দুর্নীতিবাজ বলার সুযোগ নাই। বা যেটা হচ্ছে দুদক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যার যেখানে যতটুকু ইনভেস্টিগেট করবার সুযোগ আছে, স্বচ্ছতার প্রশ্নে, জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবার প্রশ্নে, লুটপাট বন্ধের প্রশ্নে, সেগুলো অবশ্যই তদারকি করতে হবে এবং স্বচ্ছতার সাথে দুদককে দিয়ে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে জবাবদিহিতা তৈরি করবার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে দুর্নীতিবাজকে ডিল করবার জন্য অথবা দুর্নীতি বন্ধ করবার জন্য উনি খুবই টাফ ভূমিকা পালন করবেন। তো সেটা আগের
আমলে যারা দুর্নীতি করেছে তাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ওনার সরকারে যারা দুর্নীতি করবেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তা আমরা দেখতে চাই বর্তমান সরকার দুর্নীতির ব্যাপারে আসলে সিরিয়াসলি কি কি অ্যাকশন নিচ্ছেন, সেটা যেন সবার কাছে স্বচ্ছতার সাথে দৃশ্যমান হয়। ফুয়াদ ভাই, 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল সংস্কার এবং নির্বাচন, যেটা সংস্কার এবং নির্বাচন অলরেডি হয়ে গেছে হ্যাঁ মোটামুটি। তো আপনি তো একটি রাজনৈতিক দল এবং আপনি এই নির্বাচনের পরপরই আপনি একটি বক্তব্য দিয়েছেন যে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকেন। আসলে নির্বাচন তো হয়েছে অলরেডি, তারপর কেন এই ধরনের বক্তব্য দিলেন যদি একটু বলতেন। এরকম কোনো বক্তব্য দেই নেই, এটা এখন কোথেকে আসছে, বেশ কিছু জায়গায় এরকম একটা পোস্ট আমার নামে আসছে, এরকম কোনো বক্তব্য দেই নেই। ওকে, আচ্ছা ফুয়াদ ভাই, অন্তর্বর্তী সরকারের একজন আগের কোনো সময় বক্তব্য হতে পারে আর কি। 16ই ফেব্রুয়ারি না, আগের কোনো সময় বক্তব্য হতে পারে আর কি, বাট এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যিনি বিএনপির প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন, এই বিষয়টা মন্ত্রী, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? তারাই তাকে অপসারণের দাবি জানিয়েছেন। যে দেখেন, দুটো জিনিস, একটা হচ্ছে আইনের ব্যাপার, আরেকটি হচ্ছে নীতি এবং মতাদর্শ, বা এটাকে কি বলবো, এটাকে কনভেনশন বা আমরা বলতে পারি নৈতিকতার ব্যাপার। আইনগতভাবে যদি বাধা না থাকে সেটা তো এরকম হতেই পারে। আর নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা মনে করি যে এটা বেশিরভাগ মানুষই, আমার কাছে যেটা মনে হয়েছে, যে মানুষ এটা অপছন্দ করেছে। মানুষ এটা পছন্দ করেন নাই যে উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালনরত একজন ব্যক্তি, যার ব্যাপারে বিএনপি নিজেই অভিযোগ তুলেছে, পদত্যাগ দাবি করেছে। এবং অনেকেই আমি দেখেছি টক শোতে যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন, তারা অনেকেই ওনাকে বিদেশি নাগরিক বলে নানাভাবে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে আমরা মনে করি ডক্টর খলিলুর রহমান উনি একজন বেশ যোগ্য মানুষ, উনি দক্ষ কূটনীতিক ছিলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে উনি দায়িত্ব পালন করেছেন। এ ব্যাপারে আমাদের মতামত হচ্ছে যে এটা না হলে ভালো হতো। সরকারের ভূমিকা বা ওনার ব্যক্তিগত জায়গা থেকেও এটা একটু প্রশ্ন তৈরি করেছে, কিন্তু আইনগতভাবে যদি কোনো বাধা না থাকে তাহলে আমরা এটার ব্যাপারে কোনো মানে আপত্তি তুলতে চাই না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। মূল্যায়ন মঞ্জু ভাই, আমরা দেখেছি যে জোট থেকে বলা হচ্ছে ভোট ডাকাতি হয়েছে, আবার আমরা দেখেছি জোটের যারা নির্বাচিত হয়েছেন তারা সংসদে শপথ নিয়েছেন। বিষয়টা কি বিচারিক থাকে? আপনারা বলছেন 22% টিআইবি যে রিপোর্টের কথা বললেন, 22% ভোট হচ্ছে কারচুপির ঘটনাটা ঘটছে। আসলে সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা? আপনারা তাকেই সুনাম করছেন, আবার তার বিরুদ্ধেই তার আমলেই 22% ভোটের কারচুপির ব্যাপারটা আসছে, এটা কিভাবে বলবেন আপনারা? একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো যে নির্বাচনে যে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, এটা শুধু যে বিরোধী দল বলছে তা না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার পরাজিত যারা হয়েছেন তারা বলেছেন, সরকারি দলেও যারা পরাজিত হয়েছেন তারা বলেছেন। কি বলেন, বলেননি? তারাও নানা অভিযোগ তুলেছেন। টিআইবির একটা রিপোর্ট প্রাতিষ্ঠানিকভাবে তারা রিসার্চ করেছেন। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি তারা আমরা দেখেছি যেখানে কালো টাকার ছড়াছড়ি হয়েছে, এখানে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু অতীতের সকল নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনকে অনেকটা বেটার বলা যায়। অতীতে তো আমরা রাতের বেলায় ভোট হয়ে গেছে, অতীতে তো আমরা প্রার্থী হতে পারি নাই, অতীতে তো আমরা প্রার্থী হওয়ার পরে এলাকায় যেতে পারি নাই, পোস্টার লাগাতে পারি নাই। সুতরাং আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে যদি মানে এটাকে উন্নতি করা না যায় তাহলে এই অসুবিধাগুলো থেকে যাচ্ছে। আপনি দেখবেন এখানে বহু জায়গায় এবারে নির্বাচন যেটা হয়েছে খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে, 2000, 5000, 700, 800 ভোটে পর্যন্ত প্রার্থীরা হেরেছে। তাহলে একটা অনিয়মে যদি 700 ভোট, 8000 ভোট, 2000 ভোটের ম্যানিপুলেশন হয় তাহলে তো একটা সিরিয়াস লেভেলের জনরায় এবং অধিকার ক্ষুণ্ণ হয়। আমরা যেটা দেখেছি যে এই বিষয়গুলো হয়েছে এবং টিআইবি রিপোর্টে সেটা উঠে এসেছে। যেখানে জাল ভোটের কথা বলেছেন ওনারা বলেছেন যে নির্বাচনের আগের দিনের রাতের প্রভাবের কথা বলেছেন, ফলাফল বদলে দেওয়ার ঘটনাও ঘটেছে ওনারা বলেছেন, কালো টাকার ছড়াছড়ি, ভোট কেনার বেচার ঘটনা ওনারা উল্লেখ করেছেন। তো আমরা যারা পেরিফেরি লেভেলে, রুরাল লেভেলে ইলেকশন করেছি আমরা দেখেছি এগুলোর প্রভাব অনেক বেশি ছিল শহরের তুলনায়। এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন আমরা কেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলছি। আপনারা এই যে আমাদের যে
পোস্টাল ব্যালটে যে ভোট হয়েছে সেটা রেজাল্ট তো দেখেছেন নিশ্চয়ই, তাই না? পোস্টাল ব্যালটের রায়টা দেখেছেন নিশ্চয়ই। পোস্টাল ব্যালটে একটা জিনিস দেখবেন, কম্পারেটিভলি প্রার্থীরা যাকে যোগ্য মনে করেছে তিনি বেশি ভোট পেয়েছেন। এবং এই ভোট যদি আমাদের রিয়েল ফেয়ার ভোট হিসেবে আমরা ধরি, তাহলে দেশের বর্তমান নির্বাচনের ফলাফল কি হবে সেটা বোঝা যাচ্ছে। আমি কালকে একটা পরশুদিন একটা টকশোতে বলেছিলাম পোস্টাল ব্যালটে ইলেকশন যদি হয় কি হইতো, তখন অ্যাঙ্কর নিজেই মানে অফ দ্য রেকর্ডে বলছেন তাহলে তো আপনারা ক্ষমতায় চলে আসতেন। তাহলে দেখেন যে মানুষ যদি নির্ভয়ে নিঃসঙ্গ চিত্তে ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশে আশা করা যায় একটা সুন্দর জবাবদিহিতামূলক সরকার হবে। আমরা এই জন্য প্রস্তাব করব বা প্রস্তাব রাখবো ভবিষ্যতে, যে যেমন আপনারা সাংবাদিকেরা অনেকে আছেন, তারা অনেকে আমাকে বলেছেন তারা ভোট দিতে পারেন না, কারণ আপনার হাউসে আপনার অ্যাসাইনমেন্ট ছিল, ডিউটি ছিল, আপনাকে তো পোস্টাল ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়নি। অধিকার দেওয়া হচ্ছে শুধু সরকারি কর্মকর্তাদেরকে বা যারা নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। তারা আপনাদেরকে যদি স্কোপটা দেওয়া হতো, তাহলে নিশ্চয়ই আপনারা সবাই এই পোস্টাল ব্যালটে অংশ নিতেন। এবং যারা ভোট দিতে গিয়েছেন তারাও কিন্তু না গিয়ে আপনার মিডিয়া ডিউটি করতে পারতেন। আমাদের পুলিশের ভাইয়েরা, তারপরে সাংবাদিকেরা, ডাক্তাররা এবং বহু লোক আছেন যারা ডিউটির কারণে ভোট দিতে পারেন নাই, তাদেরকে যদি পোস্টাল ব্যালটে দেওয়া হতো, ইভেন দো আমি যেটা মনে করি যে ভবিষ্যতে একটা অপশন রাখা উচিত। অনেক লোক আছে আমি দেখেছি যে বিদেশ থেকে এসেছেন ভোট দিতে, অনেক লোক এসেছেন ঢাকা থেকে খুলনা গিয়েছেন, খুলনা থেকে বরিশাল গিয়েছেন ভোট দেওয়ার জন্য। আমরা যদি জেনারেল পিপলের জন্য ওপেন করে দিতে পারতাম যে যারা যারা প্রত্যাশী আকাঙ্ক্ষী তারা কিন্তু চাইলে পোস্টাল ব্যালটে আগে থেকে আগাম ভোট দিতে পারবেন। পৃথিবীর বহু দেশে এ ধরনের আগাম ভোটের বিধান আছে, আপনারা জানেন। তো আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করলে এই যে ভোট বেচা কেনা, নির্বাচনের আগের দিন রাতে ভয় ভীতি দেখানো, তারপরে এজেন্টকে কিনে ফেলা বা এজেন্টকে ভয় ভীতি দেখানো, এই যে ট্রেডিশনাল পুরানো দিনের ইলেকশন ম্যানিপুলেশনের যে প্রসেসগুলো আছে, এগুলো কিন্তু অনেক অংশে কমে আসতে পারতো। এবারে আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু সিসিটিভি ছিল, বডি ক্যামেরা ছিল, কিছুটা অপেক্ষাকৃত অন্যান্য বারের তুলনায় অনেক কম সন্ত্রাস এবং ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু ভোট কেন্দ্রের বাইরে প্রচুর সন্ত্রাস হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে আপনি দেখবেন টিআইবি রিপোর্টে উঠে এসেছে যে কি পরিমাণ গন্ডগোল হয়েছে এবং ইলেকশনের আচরণবিধি লঙ্ঘনের 99% কথা টিআইবি বলেছে, 99% ক্ষেত্রে আচরণবিধি মানা হয়নি। তাহলে এগুলো প্রমাণ করে যে আমাদের নির্বাচন ব্যবস্থার আমূল যে সংস্কার করা দরকার ছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে হাতই দেয়নি। আমরা আশা করব গণ অভ্যুত্থানের পরে এই গণতান্ত্রিক সরকার নিজেরা যেহেতু দেখেছেন তাদের দলের পরাজিত লোকেরাও কিন্তু নানা ধরনের ম্যানিপুলেশনের কথা উল্লেখ করেছেন, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে একদম ম্যাসিভ লেভেলে না হলেও প্রত্যেক কনস্টিটিউশনতে কিছু না কিছু ম্যানিপুলেশন হয়েছে, কোথাও ম্যাসিভ হয়েছে, কোথাও কিছুটা কম হয়েছে এবং কিছু তথ্য প্রমাণও পাওয়া গেছে। তো আমি ব্যক্তিগতভাবেও আমার নির্বাচনী এলাকায় যে ম্যানিপুলেশনের ঘটনাগুলো হয়েছে, যে প্রভাব বিস্তার গুলো হয়েছে, সেগুলোর জন্য লিখিতভাবে অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসার বরাবরে এবং নেক্সট দেন আমরা কিন্তু এটার জন্য ট্রাইব্যুনালেও আমরা আমাদের অভিযোগগুলো দিব। আমরা চাইবো যে এখানে যাতে আমরা সুবিচার পাই। আমরা শেষ করি তাহলে। হয়েছে আপনারা এই যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেল, আপনারা কি মনে করছেন যে এই প্রভাবটা পরবর্তী নির্বাচনে পড়বে কিনা? এবার যে ভালো নির্বাচন হয়েছে, আগামী নির্বাচন না, আমরা তো ভালো প্রত্যাশা চাই। আমরা চাই যে অতীতের এগুলো সব বাদ হয়ে নতুন ভাবে যাই। বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। ল্যান্ডস্লাইড ভিক্টরির দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে মানুষের প্রতি বিনয়ী হওয়া, অধিক সম্মানে মানুষের প্রতি বিনয়ী হয়ে ন্যায় বিচার করা, ন্যায়ের পথে চলা। আর একটা হচ্ছে অহংকারী হয়ে যাওয়া। অতীতে আমরা দেখেছি যারা এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তারা অহংকারী হয়েছেন, তারা জালেম হয়েছেন, তারা মানুষের প্রতি অত্যাচার করেছেন, প্রতিশোধ নিয়েছেন। এবার আমরা চাইব, আমরা তারেক রহমানকে সকল সময় কিছুটা বিনয়ী পেয়েছি, ওনাকে চেঞ্জ পেয়েছি পার্সোনালি, ওনার সাথে কথা বলে ওনার মধ্যে একটা পরিবর্তনের আভাস পেয়েছি, ওনার বক্তব্যে চলনের সব ক্ষেত্রে। সেটার প্রত্যাশা সরকারের হবে বলে আমরা বিশ্বাস করি, প্রত্যাশা করি, আকাঙ্ক্ষা করি। আপনাদের সবাইকে মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করেছেন আপনারা, আপনাদের নিয়ে আমরা একদিন হয়তো ইফতার করবো, সেটা আমাদের আশা আছে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।